হ্যাঁ, তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে অ্যালডোল কনডেনসেশন। অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া নামে যেটাকে তোমরা পড়ে আসছো। তো অ্যালডোল নামটা কোত্থেকে আসছে? অ্যালডোল আসছে অ্যালডিহাইড প্লাস অ্যালকোহল থেকে। ঠিক আছে, অ্যালডোল নামটা আসছে অ্যালডিহাইড এবং অ্যালকোহল থেকে। অ্যালডিহাইডের অ্যাল্ড আর অ্যালকোহলের অল, দুইটা মিলে আমরা একসাথে এটাকে বলি অ্যালডোল। আর এই অ্যালডোলটা হচ্ছে এই রিঅ্যাকশনের প্রোডাক্ট। আর এই অ্যালডোলটার মধ্যে ফার্দার যেটা হবে কনডেনসেশন হবে বা ঘনীভবন হবে। কনডেনসেশন বা ঘনীভবন হলে যেটা হবে, এখান থেকে এই অ্যালডোলটা থেকে এক মলিকুল অফ ওয়াটার মাইনাস হবে। তখন এই অ্যালডোল প্রোডাক্টটা থেকে এক মলিকুল ওয়াটার মাইনাস হলে যেটা পাওয়া যাবে দ্যাট ইজ কল্ড কনডেনসেশন প্রোডাক্ট। মানে এটাই হবে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এখন তোমরা বলতে পারো যে স্যার এটা যদি রিঅ্যাকটেন্ট হয়, মানে প্রোডাক্ট হয়, তাহলে রিঅ্যাকটেন্টের কি? রিঅ্যাকটেন্ট হচ্ছে এই ক্ষেত্রে অ্যালডিহাইড অর কিটোন। বাট এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? হাইড্রোজেন ইন আলফা কার্বন। তার মানে এই ধরনের অ্যালডিহাইড এবং কিটোন যাদের হাইড্রোজেন আছে আলফা কার্বনে, তারাই শুধুমাত্র এই বিক্রিয়ার রিঅ্যাকট্যান্ট হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন আসে যে আলফা কার্বন কি জিনিস? হ্যাঁ, আমি হচ্ছে একটা এক্সাম্পল দিই। সাপোজ দ্যাট আমি লিখলাম HCHO। এখন আমাকে একটু কাইন্ডলি তোমরা হ্যান্ড রেজ করে বলো যে এই যে HCHO লিখলাম, এটার মধ্যে এখন হচ্ছে আলফা কার্বন কয়টা, বা আলফা কার্বন আছে নাকি নাই? যারা যারা মনে করছে এখানে আলফা কার্বন নাই। ওকে, একজন বলছে, স্যার আগের স্লাইডটা দেওয়া যাবে? তাজরিন সুলতানা বলছে নাই, দেন কি রিয়াজুর রহমান দুর্লভ বলছে নাই। বাকিরা কি একমত কিনা আলফা কার্বন নাই? আলফা কার্বন নাই স্যার। আলফা কার্বন নাই স্যার। আলফা কার্বনের হিসাবটা হলো কি তাহলে বলো তো? আলফা কার্বন মানে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বনটা আলফা কার্বন। সাপোজ দ্যাট আমি যদি এরকম, আলফা কার্বন মানে হলো স্যার, অপেক্ষা করো আমি লিখছি, দাঁড়াও। জি স্যার। এটা একটা কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বন হচ্ছে এইটা। সো এটাকে আমরা হচ্ছে এখন আলফা কার্বন বলবো। দিস ওয়ান ইজ দ্য আলফা কার্বন। তারপরের যে কোনো কার্বনই বিটা কার্বন। হ্যাঁ, এখন যদি আমি এখানে একটা কার্বন দিতাম তাহলে দ্যাট উইল বি গামা কার্বন। বাট এখানে কার্যকরী মূলকটা হচ্ছে এইটা। কার্যকরী মূলকের সাথে সংযুক্ত কোনো কার্বন নাই, সো আলফা কার্বন নাই এখানে। কার্যকরী মূলকের ভিতরে কার্বন থাকতে পারে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট হিয়ার। পয়েন্ট হচ্ছে যে কার্যকরী মূলকের সাথে সংযুক্ত প্রথম কার্বন, তাহলে এটা আলফা কার্বন নাই। তাহলে এখন আমাকে বলো এটা কি বিক্রিয়া পার্টিসিপেট করবে? CH3CHO। এখানে কিন্তু কার্যকরী মূলক এটা, এর সাথে আলফা কার্বন আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তার মানে পার্টিসিপেট করবে বা রিঅ্যাকশন দিবে। এখন আমি যদি বলি এটা কি দিবে? এটা এখানে কার্বনিলটা কার্যকরী মূলক CO। আমি ভেঙে দেখাই। কার্বনিল গ্রুপ, এই কার্বনিল গ্রুপের দুই পাশে দুইটা আলফা কার্বন আছে, এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন, দুইটাতে হাইড্রোজেন আছে, তার মানে এটা তো অবশ্যই দিবে। আচ্ছা, এখন আসো আমি যদি তোমাকে বলি যে এখানে এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে হচ্ছে এই জিনিসটা, একটু আগে বললাম যে এটা বিক্রিয়া দিবে CH3CH, এটা বিক্রিয়া পার্টিসিপেট করে। ঠিক আছে, আচ্ছা কিভাবে পার্টিসিপেট করে? এই বিক্রিয়ার আরেকটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই বিক্রিয়াতে একটা বেজ লাগে, ডাইলুট বেজ, মানে লঘু বেজ বা লঘু ক্ষার লাগে। বেজ বলার চাইতে বলা উচিত অ্যালকালি। আসলে অ্যালকালি বলা উচিত। অ্যালকালি জিনিসটা তোমরা হয়তো বুঝো। অ্যালকালি মানে হচ্ছে যে আসলে ক্ষার, বেজ মানে কিন্তু ক্ষারক। হ্যাঁ, ডাইলুট অ্যালকালি। অ্যালকালিটা কি হতে পারে? বেরিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হইতে পারে। এখন অনেকের মাথায় প্রশ্ন আসছে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড কি করে ডাইলুট বেজ, বা যেটাকে আমরা একটা উইক বেজ বলি, কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড উইক বেজ হয়? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে কি করে সোডিয়াম হাইড্রোক্সাইড উইক বেজ হয়? স্যার এসিডের সাথে তাড়াতাড়ি বিক্রিয়া করে এর জন্য।
থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ 1 এর ধাতুর হাইড্রোক্সাইড। গ্রুপ 1 এ যারা আছে তাদের ধাতুর হাইড্রোক্সাইড গুলা ক্ষারধর্মী হয়। তারপরে গ্রুপ 2 এর গুলা আর একটু কম ক্ষারধর্মী হয়, কারণ গ্রুপ 2 এর ধাতুগুলা ধাতুর ধর্ম গ্রুপ 1 এর চেয়ে কম। সো দ্যাট মিন্স গ্রুপ 1 এ যে ধাতুটা আছে সোডিয়াম, তার হাইড্রোক্সিল তো অবশ্যই তীব্র ক্ষার হওয়ার কথা, দুর্বল ক্ষার তো হওয়ার তো কথা না। এই কথা স্যার পর্যায় সারণীর নিচের দিকে অবস্থান করে এজন্য। সোডিয়াম পর্যায় সারণীর নিচের দিকে অবস্থান করে, সোডিয়ামের নিচে আর কেউ নাই। সোডিয়ামের নিচে তো স্যার পটাশিয়াম আছে। পটাশিয়াম আছে, রুবিডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। আচ্ছা দেখো, আমি যদি বলি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রবণের পিওএইচ কত? মাইনাস লগ 0.1, তার মানে পিওএইচ হচ্ছে 1। এখন আমি যদি বলি 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পিওএইচ কত বলতো? 2 আসবে। তার মানে তুমি ঘনমাত্রা কমাচ্ছ, পিএইচ বাড়ছে। ঘনমাত্রা বেশি রাখছো, পিএইচ কম। ঘনমাত্রা বেশি, পিএইচ কম। ঘনমাত্রা কম, পিওএইচ বেশি আর কি। তো ক্ষারের যেমন অ্যাসিডের ক্ষেত্রে যেরকম পিএইচ কম থাকলে তীব্রতা বেশি, আর পিএইচ বেশি হলে তীব্রতা কম, সিমিলারলি ক্ষারের ক্ষেত্রেও সেম। পিওএইচ কম থাকার মানে ক্ষারের তীব্রতা বেশি, আর পিওএইচ বেশি থাকার মানে ক্ষারের তীব্রতা কম। তার মানে তুমি আসলে ঘনমাত্রা চেঞ্জ করেই কিন্তু কি করতে পারো, এই ক্ষারের তীব্রতা কমায় ফেলতে পারো বা বাড়ায় ফেলতে পারো, তাই না? জি স্যার। আমি যদি উইক সোডিয়াম হাইড্রোক্সাইড না বলি ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড বলি, তার মানে কি আসলে তো এটা উইক হিসেবে কাজ করবে তখন, তাই না? কারণ তার তীব্রতা কমে যাবে। যদি তুমি লঘু মানে খুব কম ঘনমাত্রার একটা ক্ষারের দ্রবণ নাও, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আসো যে মেকানিজমটা কিভাবে হয়। হ্যাঁ, কারণ তোমরা তো আর এখন ইন্টারমিডিয়েটে নাই, এখন তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, তখন তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন করবে যে এক্সপ্লেইন অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন উইথ প্রপার মেকানিজম। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল যেটা হয় যে আমাদের যে আলফা কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড, সেই আলফা কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের যে আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা বিশিষ্ট করে আমি লিখবো যে CH2, আর একটা হাইড্রোজেনকে আমি এভাবে দেখালাম H, CHO। এখন বললাম এই যে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড, এটা ডট আর ক্রস দুটো ইলেকট্রন আছে। তো কার্বন কি করবে, দুটো ইলেকট্রন রেখে দিবে। কেন কার্বন দুটো ইলেকট্রন রেখে দিবে, এর পিছনে একটা লজিক আছে। লজিকটা হচ্ছে এই জায়গায় কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে না একটা, জি স্যার। এই ডাবল বন্ডের জন্য কিন্তু অক্সিজেন ইলেকট্রন নিচের দিকে পুল করলে অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বনটা ডেল্টা প্লাস। তখন কার্বন ওই যে আমরা পড়ছি না যে আবেশ ধর্মের মাধ্যমে তার পার্শ্ববর্তী কার্বনটা তাকে সাপোর্ট দেয়। এখন এই সাপোর্টটা কিভাবে দেয়? এই সাপোর্টটা দেয় কার্বন তার কাছে যে হাইড্রোজেন গুলো আছে, হাইড্রোজেন গুলোর ইলেকট্রনকে নিজের দিকে টাই না, বিকজ কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। বাট এই ক্ষেত্রে আমরা যেটা করছি, একটা লঘু বেস বা লঘু ক্ষার দিছি আমরা, সেক্ষেত্রে ক্ষারের যে হাইড্রোক্সিল আছে, হাইড্রোক্সিলটা তিনটা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেনকে প্রোটন আকারে গ্রহণ করার জন্য প্রস্তুত। তাহলে এই কার্বন কি করবে, হাইড্রোজেনের ইলেকট্রন সহ রাইখা কার্বনকে প্রোটন আকারে ছেড়ে দিবে। তাহলে আলটিমেটলি আমরা এই জায়গায় কি পাবো, যে CH2 CHO প্লাস ওয়াটার, রাইট? আর এই জায়গায় CH2 CHO এর কাছে দুটো ইলেকট্রন থেকে যাবে না, একটা ডট একটা ক্রস। বাট ডট ক্রসের দুইটাই তো সি কার্বনের না, এই কার্বনের না। ডট ক্রসের দুইটাই কি কার্বনের না? যেহেতু ডট ক্রসের দুইটাই কার্বনের না, তখন আমরা এখান থেকে বলতে পারি যে কার্বনটা নেগেটিভ চার্জে চার্জিত। কারণ একটা তো অন্যের ইলেকট্রন, ওই একটার জন্য সে একটা নেগেটিভ চার্জ হবে তার। কথা কি বুঝছো আমার? জি স্যার। আচ্ছা, তাহলে এটা একটা নিউক্লিওফাইল হয়ে গেল না এখন? হুম, এটা একটা নিউক্লিওফাইল না এখন? নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিয়াসের প্রতি তার ফিলিয়া বা অ্যাট্রাকশন। তো এখানে তো এটা নেগেটিভলি চার্জ, তো এটা তো নিউক্লিয়াস মানে তো পজিটিভলি চার্জ, পজিটিভলি চার্জের প্রতি তার একটা অ্যাট্রাকশন পাওয়া গেল না? কথা কি শুনতেছো?
জি স্যার শুনতেছি। বুঝছো কথা, রেসপন্স করো। জি স্যার বুঝতে পারছি। তাহলে এটা যদি নিউক্লিওফাইল হয়, এখন আমি যদি সিমিলার আরেকটা CH3CHO কে নেই, এখানে তো তোমার কার্বন অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই অক্সিজেন বন্ড ইলেকট্রন নিজের দিকে পুল করবে, কার্বন ডেল্টা প্লাস এরকম অবস্থায় থাকবে। তো এই যে নিউক্লিওফাইলটা আছে CH2CHO ডট ক্রস মাইনাস, এটা এখন কি করবে, এই নেগেটিভ অংশটা এসে কার্বনের সাথে জোড়া লাগবে না? কার্বনের সাথে যাবে। তাহলে জি যদি স্যার। যায়, তাহলে পরবর্তী স্টেপে আমরা কি দেখতে পাবো, CH3CCH2CHO, এখানে একটা হাইড্রোজেন। এখন অক্সিজেনের পক্ষে কি ডাবল বন্ড রাখা পসিবল হবে? হুম, না অক্সিজেনকে ডাবল বন্ড রাখতে পারবে? কারণ অক্সিজেন ডাবল বন্ড রাখতে গেলে তো কার্বনের সাথে কার্বনের বন্ডে যাবে 5টা, তাহলে কার্বন একটাই রাখবে, না অক্সিজেন মাইনাস। পারবে না স্যার। এরকম হবে না? জি স্যার। তো এরকম যখন হবে, নেগেটিভটার সাথে পজিটিভ থেকে কিছু একটা আসা লাগবে নাকি? আমি তো ক্ষার হিসেবে খালি হাইড্রোক্সিল নিয়ে নিই, যার সাথে একটা ক্যাটায়ন নিছি না, সোডিয়াম বা বেরিয়াম যাই নিয়ে থাকি। জি স্যার। জি স্যার। সেই পজিটিভ চার্জটা সেখানে বসবে। এখন ফার্দার এই যে ওয়াটার উৎপন্ন হয়েছে, ওয়াটারটা এসে এটার সাথে আবার বিক্রিয়া করবে, এই পজিটিভ চার্জ আলা যোগ পার্টটার সাথে। তার মানে এই জিনিসটার সাথে CH3CONA, এখানে সোডিয়ামটা নেগেটিভ, অক্সিজেনটা নেগেটিভ, সোডিয়াম প্লাস, এখানে H, CH2CHO, ঠিক আছে? তার সাথে এবার পানি বিক্রিয়া করবে, OH, Hটা প্লাস, OHটা মাইনাস। তাহলে এখন কি হবে, জায়গা পরিবর্তন হবে, এই Hটা যে সোডিয়ামের জায়গা দখল করবে আর সোডিয়ামটা এসে হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাবো, যে CH3COH CH2CHO, আর তার সাথে উৎপন্ন হবে কি, সোডিয়াম আর হাইড্রোক্সিল মিলে সোডিয়াম হাইড্রোক্সিল। তাহলে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশনের শুরুতেও যা ছিল পরেও তা, মানে রিঅ্যাকশনে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করছি, পরে কিন্তু আবার এটা উৎপন্ন হয়ে গেছে, তার মানে এটা একটা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি এটা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করে থাকে, তাহলে এই বিক্রিয়াতে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। আমরা এখন যে প্রোডাক্টটা পাইলাম, এই প্রোডাক্টটার নাম কি আসলে? এই প্রোডাক্টের একটা নাম আছে, বিশেষ নাম। দেখো এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে, একটা অ্যালকোহল গ্রুপ আছে, তাহলে দুইটা মিলে এটার নাম কি হলো, অ্যালডল, তাই না? জি স্যার। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে দেখো যে এই যে অ্যালডিহাইড এবং অ্যালকোহল ফাংশনাল গ্রুপ, দুইটা ফাংশনাল গ্রুপের মধ্যে কোনটার স্থিতিশীলতা বা সক্রিয়তা বেশি? আমি কিন্তু পড়াইছি নামকরণে। স্যার হুম। স্যার আগের স্লাইডে স্যার ইলেকট্রোফাইলটা স্যার কিভাবে তৈরি হয় এটা স্যার আরেকবার একটু প্রসেসটা বললে ভালো হয়। আমরা তো বেস হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিছি না, তো সোডিয়াম স্যার হাইড্রোক্সাইডের হাইড্রোক্সিলটা এখানে ইউটিলাইজ হচ্ছে, সোডিয়াম প্লাসটা তো রয়ে গেছে, প্লাসটা এসে এখানে নেগেটিভের সাথে বসে যাবে। তুমি না এখানে স্যার ওই যে উপরেরটা স্যার উপরের ওই যে হাইড্রোজেনটা স্যার কিভাবে অপারেশন হয়? হ্যাঁ স্যার। এই যে নিউক্লিওফাইলটা, হ্যাঁ স্যার প্রথমে যে ওই যে ভায়োলেট কালার যে ইটা দেখছেন স্যার হ্যাঁ পেজ, এখান থেকে, হ্যাঁ এটা কি হচ্ছে? এখানে হাইড্রোজেনটা কিভাবে অপারেশন হয় স্যার এই প্রসেসটা আচ্ছা, আরেকবার একটু এখানে বললে ভালো হয়। হাইড্রোজেনটা অপসারণ হয় বলতে, ধরো তুমি যদি ক্ষার না দিতা, সাপোজ তুমি ক্ষার দাও নাই, ধরো তুমি ক্ষার দাও নাই, তাহলে এখানে কার্বনের কাছে হাইড্রোজেন আছে 3টা। হ্যাঁ, আমি 3টাই দেখাবো তোমাকে এখন, 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। তো কার্বন যদি এদিকে সাপোর্ট দেয় ইলেকট্রনের, সে কোত্থেকে ইলেকট্রন আনবে? সে তো হাইড্রোজেনের গুলাই নিজের দিকে টানবে নাকি? জি স্যার। এখন কার্বনের একটা টেন্ডেন্সি থাকবে যে 3টা হাইড্রোজেনের 3টা যদি সে বের করে দিতে পারতো সামহাও, তাহলে তো তার সব ইলেকট্রনের সেই দিকে তার জাত ভাই কার্বনের সাপোর্ট দিতে পারতো নাকি? এখন তার পক্ষে তো আর জি স্যার। সবগুলোকে বের করা পসিবল না। বাট তুমি যদি একটা ক্ষার দাও, ক্ষারের কাছে কি থাকবে, হাইড্রোক্সিল থাকবে। তাহলে হাইড্রোক্সিল যখন আসবে, তখন হাইড্রোক্সিলের কাজ দেখে দেখবে যে হাইড্রোক্সিল তো নেগেটিভ, এই বেটাতে একটা প্রোটন পাইলেই তার সাথে বিক্রিয়া করে পানি বানায় ফেলবে। আর হাইড্রোক্সিল তো আসছে এই জন্যই, প্রোটন পায় তার সাথে পানি বানাইতে। তখন কার্বন 3টা হাইড্রোজেনের যে কোনো একটা হাইড্রোজেনের 2টা ইলেকট্রন নিজের কাছে নিয়ে নিবে। যে কোনো একটা হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। কারণ আমি তো জানি না কোনটা। এখন যে কোনো একটাই ধরলাম, আমি ধরলাম এইটাই, তাহলে এটা ডট ক্রসে 2টা ইলেকট্রন রেখে দিল কার্বন, তাহলে হাইড্রোজেন প্রোটন আকারে এর সাথে মিলে পানি বানায় ফেললো। এবার ধরতে পারছো? জি কথা কি স্যার বুঝছো? বুঝছি। আচ্ছা,
আর এটা চলে যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এটাকে আবার আগের মতো লিখি। এই তো। তাহলে এখন এই অবস্থা পাইলাম, আমরা অ্যালডোল পাইলাম। অ্যালডোলের আরেকটা নাম আছে দেখো, অ্যালডিহাইড এবং হাইড্রোক্সিল ফাংশনাল গ্রুপের মধ্যে কোনটার স্থিতিশীলতা বা স্থায়িত্বতা বা সক্রিয়তা বেশি কোনটার বলো তো? অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইডে যদি সক্রিয়তা বেশি হয় তাহলে অ্যালডিহাইড তো হলো এখানে মেইন ফাংশনাল গ্রুপ। কারণ অ্যালডিহাইডের সাপেক্ষে প্রথম যে কার্বনটা, সেই কার্বনটা হলো আলফা কার্বন, এটা আলফা কার্বন। আলফা তাহলে কার্বন, এই কার্বনটা কি কার্বন? বিটা কার্বন। বিটা কার্বন। তাহলে এই যৌগটার একটা নাম দিতে পারি আমরা, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড না? একটা অ্যালডিহাইড জি বিশিষ্ট স্যার। যৌগ যার বিটা কার্বন একটা হাইড্রক্সিল গ্রুপ আছে, বুঝতে পারছেন? হুম, স্যার জি আমি স্যার। যদি একটা কাজ করতাম, আমি যদি বলতাম যে আমার যৌগটা হচ্ছে এরকম, এখানে তাহলে হচ্ছে CH3CH, ওই যে দেখেন CH3 C ডাবল বন্ড H, এটাই তো বিক্রিয়া পার্টিসিপেট করলো নাকি? জি স্যার। আচ্ছা, এখানে CH3COH এটা পার্টিসিপেট করছে, এটার এইদিকে একটা আলফা কার্বন হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা সে ছাড়ছে, একটা যৌগ থেকে নিউক্লিওফিল হলো, এই নিউক্লিওফিলটা আবার তারই আরেকটা যৌগের মধ্যে যুক্ত হয়েছে নাকি? জি স্যার। তাহলে সমতা বিধান যদি করতে চান তাহলে কিভাবে সমতা করবেন দেখেন, এটা বিক্রিয়া পার্টিসিপেট অংশ উৎপন্ন হয়েছে, ব্যয় হয়ে গেছে, এটা 1 মোল, এটা 1 মোল 2 মোল বিক্রিয়া করলো, এখন এই পানি উৎপন্ন হয়েছে, দেখেন পরের ধাপে যে পানি আবার ব্যয় হয়ে গেছে, তাই না? এটা উৎপন্ন জি হয়েছে, স্যার। দেখেন পরের ধাপে যে এটা আবার ব্যয় হয়ে গেছে। তাইলে এখান থেকে আমরা সরাসরি কি লিখতে পারি আসলে, 2CH3CHO in presence of low dilute sodium hydroxide কি বানাইছে, CH3COH H CH2CHO। কি বুঝতে পারছেন আসলে ঘটনা? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। এটাই তো আপনারা ইন্টারমিডিয়েটে এক ধাপে পড়ে আসছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে স্যার এখানে সামনে 2 মানে কি 2টা? 2 মোল 2 স্যার। মোল। হুম, 2টা মানে কিন্তু 2 মোল, 2 মোল মানে কিন্তু 2 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক। ওকে, জি স্যার। আচ্ছা, তো এখন আমি যদি বলতাম যে ধরো সাপোজ দ্যাট এই যৌগটা বিক্রিয়া পার্টিসিপেট করবে, যে CH3COH না হয়ে হবে কি CH3COCH3। ইসরে কি হলো এটা? এটা পার্টিসিপেট করবে, তাহলে জাস্ট চেঞ্জটা কোন জায়গায় আসছে বলো তো? এই হাইড্রোজেনের জায়গায় একটা মিথাইল না? জি স্যার। জি স্যার। তাহলে আমি প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেনের জায়গায় মিথাইল দিয়ে দিই, তাহলে এই হাইড্রোজেনের পরিবর্তে এখানে হবে মিথাইল, পরের ধাপে এখানে হাইড্রোজেনের পরিবর্তে হবে মিথাইল, এখানেও হাইড্রোজেনের পরিবর্তে হবে মিথাইল। তাহলে এখানে যদি তুমি এই কাজটা করো তাহলে এখানে তুমি কি লিখতে পারো, যখন তুমি দুইটা দিবা তার মানে 2CH3 মানে দুই দিকে দুইটা মিথাইল এরকম যখন হবে, ডাইলুটেড সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে কি হবে বলতো? ডাইলুটেড লিখে কিন্তু একটা ডট দিতে হবে, ডিল মানে কিন্তু স্যার আবার কথা কেটে কেটে আসতেছে। যখন এটা থাকবে 2 মোল তখন কি হবে, CH3COH এখানে হাইড্রোজেনের পরিবর্তে হয়ে যাবে মিথাইল, আর বাকিটা হয়ে যাবে এরকম যে CH2COCH3। আর এটা CH2CHO হবে না, তখন এটা চেঞ্জ হবে আর কি, যে CH2COCH3 হবে আর কি, এটা এই যে অংশটার জায়গা হবে CH2COCH3, তার মানে এই হাইড্রোজেনের পরিবর্তে মিথাইল হবে আর কি। সিমিলারলি এই যে এই জিনিসটা এটাও হবে কি, যখন আমি CH2COCH3 এর কথা বলবো তখন ওই ডট ক্রস মাইনাস CH2COCH3। বুঝতে পারছি সবাই?
জি স্যার। তো এইভাবে গেল, ঠিক আছে। এখন আমরা অ্যালডল শিখলাম, ঘনীভবন এখনো শিখে নাই, ঠিক আছে। তো আমরা তাহলে এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট দুইটারই ঘনীভবন দেখবো এখন। প্রথম প্রোডাক্ট হচ্ছে এরকম যে CH3COH HCH2CHO, এটা কোত্থেকে আসে? দুইটা ইথানল থেকে আসে, যে এটা থেকে 2CH3CHO থেকে এটা আসছে, ঠিক আছে। এটা আসছে না? আর 2CH3COCH3 থেকে কি আসছে? CH3COH, এখানে একটা মিথাইল, জাস্ট এই হাইড্রোজেনের পরিবর্তে একটা মিথাইল আসছে এখানে। আর এখানে আমার নিউক্লিওফিলটা হতো তখন কি CH2COCH3, তে নিউক্লিওফিল হচ্ছে যেটা। সবাই কি বুঝছি? আমরা কিন্তু আগের পেজে এটা লিখছিলাম, হ্যাঁ। এখন এটাতে ঘনীভবন হবে, তার মানে এখান থেকে 1 মোল পানি অপসারিত হবে, এখান থেকেও 1 মোল পানি অপসারিত হবে। ওকে, সবাই কি আমার কথা শুনতেছো? স্যার। এখন বলো, পানি যে অপসারিত হবে, পানি অপসারিত হতে গেলে তো হাইড্রোক্সাইড যাবেই যাবে। তার মানে এটা যদি হয় আলফা কার্বন, এটা হচ্ছে বিটা কার্বন, কার রেসপেক্টে? অ্যালডিহাইডের রেসপেক্টে। বাট এখন অপসারণ কি অ্যালডিহাইডের হবে না অ্যালকোহলের হবে? স্যার অ্যালকোহলের হবে। মানে অ্যালকোহল। OH গ্রুপের। তাহলে OH গ্রুপের রেসপেক্টে এখন আলফা কার্বন কোনটা? এটা আলফা কার্বন, এটা একটা বিটা কার্বন, এটা কি আরেকটা বিটা কার্বন না? উইথ রেসপেক্ট টু OH, এজন্য আমি OH কে আগে গোল্লা মারা নিছি। জি স্যার। জি স্যার। এখন আমরা জানি মার্কোনিকভ নীতি অনুযায়ী তেলা মাথা তেল দেওয়ার কথা শুনছি আমরা, যে যার কাছে হাইড্রোজেন কম বেশি তারা হাইড্রোজেন দিবা। কোন বিক্রিয়ার ক্ষেত্রে? সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে, মনে আছে? জি স্যার। আর অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক তার অপোজিট। কি অপোজিট? অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে কথা হলো যে কার্বনের কার্যকরী মূলক আছে সেটা তো আলফা কার্বনই, দেন ওই কার্বনের যে কার্যকরী মূলকটা OH, এটা তো অপসারণ হবেই। তাহলে এখন তার সাথে একটা হাইড্রোজেন অপসারিত হবে। হাইড্রোজেনটা অপশন আছে দুটো, দেখেন, একটা হলো বিটা কার্বন, এদিকে আরেকটা বিটা কার্বন, দুইটা কার্বন থেকে যেতে পারে না? হুম, মানে OH এখান স্যার থেকে আরেকবার অপসারিত হলে, ওই যদি এখান থেকে অপসারিত হয়, হাইড্রোজেন তো এই CH3 থেকেও যেতে পারে, CH2 এর কার্বন থেকেও যেতে পারে না? জি স্যার। তো সাইজেফ কি বলছে? যে যেই বিটা কার্বনটাতে হাইড্রোজেন কম সেখান থেকে যাবে। আর মার্কোনিকভ কি বলছিল? সংযোজন বিক্রিয়ায় যার কাছে হাইড্রোজেন বেশি তারা হাইড্রোজেন দিবা, আর এক্ষেত্রে কি যার কাছে হাইড্রোজেন কম তার কাছ থেকে হাইড্রোজেন নিবা। তাহলে CH3 CH ডাবল বন্ড CH CHO, দেখো বুঝো কিনা। এই CH2 থেকে একটা হাইড্রোজেন গেছে, আর HROH মিলে পানি অপসারিত হলো। তাহলে এই CH2 বিশিষ্ট কার্বনটার একটা হাইড্রোজেন চলে যায় হাত খালি একটা, আর এই কার্বনটা থেকে হাইড্রোক্সিড চলে গেলে তার একটা হাত খালি, দেখো দুজন হাত মিলে ডাবল বন্ড করছে। বুঝতে পারছো? মানে যে কার্বনে স্যার হাইড্রোজেন বেশি ওইখান থেকে গেছে। কম যেখানে সেখান থেকে কম। গেছে, গাধা। হ্যাঁ স্যার। হ্যাঁ বলে স্যার। দিলাম কম, আর বলতেছে বেশিটা থেকে জি যাবে। স্যার। তাহলে এখন দেখো যে OH এখানে আছে, তাহলে সিমিলারলি আবারও এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটাও কি কার্বন? বিটা। তাহলে কোন বিটা কার্বনটা হচ্ছে তোমার কার্বন কম আছে বলো তো? CH2 তে? CH2 হ্যাঁ। এটাতে আছে, রাইট? তাহলে আবারও এখান থেকে কি যাবে? হাইড্রোজেন অপসারিত হবে পানি অপসারণ হলে। তাহলে কি হবে? CH3 CH3 ডাবল বন্ড CH COCH3। বুঝছো? কি বুঝতে পারলা? জি স্যার। জি স্যার। এখন আমি এই যে রিঅ্যাকশনটাকে তোমাদেরকে শর্টকাটে শিখাবো, এক লাইনে। কেমনে এক লাইনে শিখাবো দেখো। এখানে কয়জন পার্টিসিপেট করতেছে? দুজন না? দুজন তো? এখন আমি একটা শর্টকাটে শিখাই, দেখো কি করে তোমরা এক লাইনের অ্যান্সার লিখবা। এক লাইনের অ্যান্সার লেখার সিস্টেম হচ্ছে CH3 CHO আছে দুইজন। এখন তুমি রিঅ্যাকশনের মেকানিজম দেখে কি শিখলা? যে কোনো একটা CH3 CHO থেকে একটা নিউক্লিওফাইল হয়, সেটা আবার নিজেই নিজের মধ্যে যুক্ত হয়, তাই না? যে কাজটা করবা, এটার সাথে প্লাস দিয়ে আরেকটাকে লিখবা। স্যার কথা তো বোঝা যাইতেছে না। কথা বোঝা যাচ্ছে না স্যার, কথা ক্লিয়ার হচ্ছে। একটু অপেক্ষা করো।
এবার কি শুনতে পাচ্ছ? জি স্যার। দুটাকে এভাবে লিখবা। এখন একটা CH3 CH2 কে এভাবে লিখবা যে CH2 এদিকে একটা হাইড্রোজেন দিয়ে লিখবা। কি বলছো বুঝছো? এই জায়গায় ক্যাটালিস্ট হিসেবে আছে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, বাট অবশ্যই ডাইলুটেড। এখন এই এইচটা কার কাছে যায়? OH এর সাথে মিলে পানি বানায়, তাই না? জি স্যার। তাহলে এটাকে জি স্যার। পজিটিভ ধরলাম আর এই অংশটাকে ধরলাম নেগেটিভ। তাহলে আমরা যে শুরুতে অ্যালডিহাইডের বা কিটোনের বিক্রিয়াতে দেখছিলাম, মনে আছে যে নিউক্লিওফাইলের সাথে একটা A আসে, তারপরে যে কার্বনের সাথে NU টা যুক্ত হয় আর এটা চলে যে অক্সিজেনের কাছে, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাই, তাহলে আপনাদের একটা সুবিধা হবে। এই জিনিসটাকে ধরে নেগেটিভ অংশ, এই জিনিসটা পজিটিভ অংশ, তাহলে নেগেটিভ অংশটা যাবে কার কাছে? কার্বন গ্রুপের কার্বনের কাছে যাবে না? জি জি স্যার। স্যার। তাহলে এখান থেকে আমরা পাবো CH3C, H তো H এর মধ্যে থাকবে, তাহলে এই নেগেটিভ অংশ মানে কি? CH2CHO। আর অক্সিজেন তো এখন কি হবে? হ্যাঁ, অক্সিজেন তো নেগেটিভলি চার্জ হবে, কারণ অক্সিজেনের পক্ষে তো কার্বনের সাথে ডাবল বন্ড থাকা অক্সিজেন পসিবল, তাহলে আর হাইড্রোজেন ওই জায়গায় চলে যাবে। সোডিয়াম। দেখেন তো আমরা এক লাইনে পুরোটা লিখে ফেললাম না? অ্যালডোল প্রোডাক্টটা লিখে ফেললাম না? জি স্যার। স্যার। তাহলে সিমিলারলি আমি যদি বলি যে দুইটা, ওই যে কিটোন দুইটা এরকম 2CH তার মানে এরকম করে লিখলাম CH3 ডাবল বন্ড অক্সিজেন, এখানে একটা CH3 দিলাম, আর আরেকটা CH3 কে লিখলাম এইভাবে যে HCH2COCH3। এই অংশটা নেগেটিভ, এই অংশটা পজিটিভ, তাহলে এখানে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে এটা চলে আসলো এই জায়গায়। আর তাহলে কি বলেন, কি হবে বলেন তো আপনারা? CH3 হয়ে গেল, হলো? কথা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে অ্যালডোল পেলাম। ঘনীভবন করা তো আপনারা বুঝছেনই, ঘনীভবন কিভাবে করতে হবে। এখন যদি আমি আপনাদেরকে এই প্রশ্নটা করি যে HCHO প্লাস CH3CHO এই দুইটার রিঅ্যাকশনের প্রোডাক্ট আলটিমেটলি কি আসে বলেন? দেখি সবাই একটু চেষ্টা করুন তো, চেষ্টা করে আমাকে একটু বলেন। স্যার এটা কি বিক্রিয়া করবে স্যার? আলফা ইনেজ। আচ্ছা, আগে আমাকে বলেন, আপনারা এতক্ষণ পর্যন্ত যা যা দেখছেন 2 মোল বিক্রিয়ায় পার্টিসিপেট করে, তাই না? জি স্যার। জি স্যার। 1 মোল আলফা কার্বনে হাইড্রোজেনটা দিয়ে একটা নিউক্লিওফাইল বানায়, আর ওই নিউক্লিওফাইলটাকে আরেক মোলের মধ্যে যুক্ত হয়। এখন এখানে যে দুজন আছে, দুজনের মধ্যে একজনের আলফা কার্বনে হাইড্রোজেন নাই, আর একজনের আছে। একজনই আছে। তাহলে যার আছে সেই আলফা কার্বনের হাইড্রোজেন দিয়ে নিউক্লিওফাইল বানাবে নাকি? কথা কি জি বুঝতে স্যার। পারছেন? আচ্ছা, তাহলে যদি বুঝেই থাকেন, তাহলে এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি স্যার। আমি দুইটাকে এখন ভেঙে ভেঙে লিখবো, তাই না? তাহলে এটাই তো নিউক্লিওফাইল দিবে এখন, CH2CH2, যেটা স্পটলাইটে দেখেন, এই যেটা, এটা না? কারণ এটাই তো আলফা কার্বন হাইড্রোজেন আছে। জি তাহলে স্যার। এক লাইনে লিখবো। এক লাইনে কিভাবে লিখবো দেখেন? এক লাইনে কিভাবে লেখা যায় স্যার? এক লাইনে এইভাবে লেখা যায় না যে HCH2CHO নেগেটিভ পজিটিভ, কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে এটা যদি এরকম হয়, প্লাস মাইনাস হলো এরকম, তাহলে এখন বুঝলাম না স্যার। বুঝেন নাই? আলফা কার্বন হাইড্রোজেন আছে তো ইথানলের, এই যে এই যৌগটার, যেটাতে আমি হচ্ছে আমার এই
কলমটাকে ঘোরাচ্ছি, তাহলে এটার যদি থাকে, এটাই তো আলফা কার্বনের হাইড্রোজেনটা যে ক্ষারকে দিয়ে যে মেকানিজম দেখালাম যে ক্ষারকে দিবে প্রোটন। মানে স্যার আপনি আলফা কার্বনটাকে এভাবে মানে ভেঙে দেখাচ্ছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আছে। এটা নেগেটিভ পজিটিভ হয়ে গেল না, একটু আগে এইভাবে ভেঙে দেখে রিঅ্যাকশন দেখালাম না যে মাইনাস প্লাস এভাবেই তো করে ফেললাম, এক লাইনে করে ফেললাম না, আগে তো ভেঙে ভেঙে মেকানিজম দিয়ে করছিলাম। জি স্যার। তাহলে এখন এই যে অবস্থাটা দাঁড়াইলো, এখন দেখেন এই যে নিউক্লিওফিল নেগেটিভ অংশটা, এই নেগেটিভ অংশটা এখন কার কার কাছে যাইতে পারবে? তার কাছে অপশন কটা দেখেন তো? স্যার এই কার্বনের কাছে যাইতে কার্বন পারবে। দুইটা কার্বনিল গ্রুপ আছে না এই জায়গায়, জি স্যার, তাহলে তার কাছে অপশন কি একটা না দুইটা? দুইটা। কার কাছে যাবে? স্যার এই প্রথম কার্বনিল গ্রুপের কাছে যাবে। আপনাদেরকে একদম শুরুর দিকে প্রথম ক্লাসে পড়াইছে যে ফর্মালডিহাইড ইজ ঠিক কথা। মোর রিঅ্যাক্টিভ দ্যান দুইটা। বা ফর্মালডিহাইড হচ্ছে যে কোনো অ্যালিডের চেয়ে বেশি সক্রিয়, তাহলে নেগেটিভ অংশটা এর কাছে যাবে। জি স্যার। এর কাছে যাবে মানে কি সারা জীবন এর কাছে যাবে না কিছুটা আবার অন্যটার কাছেও যাবে? স্যার দুজনের আগে এর ফর্মালডিহাইড কাছে বেশি যাবে তারপরে। একটা বেশি সক্রিয় আর একটা কম সক্রিয়, তাহলে বেশি সক্রিয়র কাছে যাবে কিছু, কম সক্রিয়র কাছে যাবে কিছু। এখন তোমরা আমাকে এই প্রশ্নটা কেন করলে না এখন পর্যন্ত যে স্যার আমরা তো এই জায়গায় দুইটা অণু দেখছিলাম, এটার একটা অণু এটার আরেকটা অণু, একটা নিউক্লিওফিল বানালে আরেকটার কাছে যায়, কিন্তু এখানে তো স্যার আপনি লিখে রাখছেন একটা, তাহলে একটাই যদি এরকম ফর্মে চলে যায় তাহলে এটা আবার নিজের কাছে যাবে কিভাবে? কি প্রশ্নটা বুঝছো? জি স্যার বুঝতে পারছি। জি স্যার, একটা কি একটা না অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক? অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যা। অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক মানে কি? অনেক বেশি, বিশাল বড় একটা নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা কতবার ওটা হিসাব করে চল। পৃথিবীতে মানুষ কত কোটি? 700 কোটি। 720 কোটি। ও ধরেন 720 কোটি না, আমি 700 কোটি ধরলাম। আচ্ছা যাও 720 কোটি, তোমার কথা অনুযায়ী ধরলাম 720 কোটি। যাও বুঝলে 720 কোটি? হ্যাঁ 720 কোটি হয়েছে। তো 720 কোটি মানুষ প্রতি সেকেন্ডে 2টা করে চকলেট খায়। প্রতি সেকেন্ডে 2টা করে চকলেট খায়, মানে একদম সুপার ফাস্ট। তাহলে প্রতি মিনিটে কটা করে খায়? 60 দিয়ে গুণ করলাম। 120। 20 টা করে। 60 দিয়ে গুণ করলাম, আমি গুণ করতেছি দেখো। তাহলে প্রতি ঘন্টায় আরো 60 দিয়ে গুণ করব, একদিনে 24 দিয়ে গুণ করব, এক বছরে 65 দিয়ে গুণ করব। দেখো তো গুণফল কত আসে। দেখো দেখো ক্যালকুলেটর চাপো। ক্যালকুলেটর ধরবে? এই বেটা ধরবে না কেন? ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার 99 পর্যন্ত ধরে। এটাতে অ্যাভোগাড্রো নাম্বার থেকে ছোট আসবে, অ্যাভোগাড্রো নাম্বার ধরে না? ধরে তো। যে আমি খুব হতাশ তোমাদের ক্লাসে পার্টিসিপেন্ট দেখে, তোমাদের ক্লাসে পার্টিসিপেন্ট 106 জন, ঠিক আছে, বাট সি আর ডি সেকশন গতকাল ক্লাস করছে 138 জন। এবং এটাই মনে হয় হাইয়েস্ট এখন পর্যন্ত। 4.541 into 10 to the power 17. কত কত? 4.541 into 10 to the power 17. 10 টু দি পাওয়ার 17 না 18? So 70 আছে না? ওকে 17 হোয়াটএভার। তার মানে আমরা যদি পৃথিবীর সব মানুষ একই সাথে সাইমালটেনিয়াসলি একই সাথে প্রতি সেকেন্ডে 2টা করে চকলেট খায়, তাহলে এক বছরে এতগুলো চকলেট খাবে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে 6.023 into 10 to the power 23। এটাকে যদি এখন আমি এই যে এই নাম্বারটা দিয়ে ভাগ দিই 4.541 into 10 to the power 17, তাহলে আমি পাবো না কত বছর সময় লাগবে পৃথিবীর সেকেন্ডে 2টা করে চকলেট খাইলে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক চকলেট খাইতে। কি কথা বুঝতে পারছো? জি স্যার। তো দেখো কত আসে। স্যার 1.3 into 10 to the power 6. 10 to the power 6, তাই না? তার মানে বুঝেন কত বছর। 10 এর পরে কটা শূন্য? 1 2 3 4 5 6, তার মানে এক একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, তারপর আবার 1.3 সামনে গুণ আছে, তার মানে কোটি, প্রায় 1000 কোটি বছর সময় লাগবে এই কি বলে Avogadro. 1 কোটি বছর সময় লাগবে এই সবগুলো চকলেট মানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক চকলেট খাইতে।
So this is a huge number, ঠিক আছে? যদি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক ধূলিকণা সাহারা মরুভূমি থেকে উঠায় ফেলা হয় তাহলে সাহারা মরুভূমির বালি 1 ফিট নাই হয়ে যাবে। বুঝতেছো কথা? ফিল করো যে তুমি 2টা চকলেটের জায়গায় এখন চিন্তা করলে যে সারা পৃথিবীর মানুষ 750 কোটি মানুষ বা 720 কোটি মানুষ সারা মরুভূমি থেকে একটা একটা করে ধূলিকণা উঠাইতেছে, প্রতি সেকেন্ডে 2টা করে উঠায়, তাহলে এত কোটি বছর ধরে কতগুলো উঠাবে? কি ভিজুয়ালাইজ করা যায়? যায় না, না? হ্যাঁ স্যার। স্যার ওর পুরা বংশ তো স্যার এই কাজ করতে চলে যাবে স্যার। এক্স্যাক্টলি, তার মানে নাম্বারটা ছোট না, অনেক বড় একটা নাম্বার। এখন কে জানে কি বলতে চাইছিল বলো? স্যার আমরা জানি যে স্যার আলফা হাইড্রোজেন না থাকলে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না স্যার, কিন্তু আমরা প্রত্যেকটা রিঅ্যাকশনে দেখতেছি স্যার 2 মোল করে বিক্রিয়া করতেছে। তো 2 মোল করে বিক্রিয়া করলে তো যে মানে যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারাও স্যার বিক্রিয়া অংশগ্রহণ করতে পারতেছে। যেমন তাহলে এই যে এখানে পারতেছে আলফা হাইড্রোজেন না থাকার পরেও পারতেছে। হ্যাঁ স্যার, তাহলে কেন আমরা এটা বলতেছি যে আলফা হাইড্রোজেন মানে থাকতেই হবে? কারণ 2 মোলে যে কোনো একটাই থাকলেই তো অংশগ্রহণ করতে পারতেছে। এক্স্যাক্টলি, এবং এটাকে আমরা এজন্য বলি ক্রস অ্যালডল। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ক্রস কেন বলে এবার বুঝছেন? জি স্যার। তাহলে এখন এটা তো অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক আছে, তার থেকে ধরেন অর্ধেক গিয়ে নিউক্লিওফিল বানালো, বাকি অর্ধেক তো রয়ে গেছে, তাই না? জি স্যার। সো পয়েন্ট হচ্ছে এই জায়গাতে এরকম হলো। তাহলে এখন আলটিমেটলি আপনি কি প্রোডাক্ট পাবেন? 2টা। এটা একবার এর কাছে যাবে, একবার যাবে এর কাছে। তাহলে এরকম হবে ঘটনা যে H COH H CH2CH, এটা একটা প্রোডাক্ট হবে। আরেকটা প্রোডাক্ট কি হবে? ওই দেখেন H এর জায়গায় এই যৌগটাতে ফর্মালডিহাইডে H এর জায়গায় কি আছে? ইথানলে জাস্ট মিথাইল, তার মানে হবে এরকম মিথাইল COH H CH2CHO। তাহলে এটা তো হলো আপনার অ্যালডল। আপনি এবার ঘনীভবন করে নেবেন, আপনারা এটা পারবেন আপনারা, আমি জানি। তাহলে এবার আপনারা আমাকে এটার উত্তর দেন যদি এরকম হয়। স্যার একটু আগে স্লাইডটাই স্যার। তোমাদের এ সেকশন বি সেকশনের স্টুডেন্টদের কি অনেক বেশি ইয়ে হয়ে গেছে নাকি? পাংখা গজা গেছে নাকি? ক্লাস টাস করে না? স্যার আমাদের বন্ধ লাগবে স্যার। কি লাগবে? স্যার একটা ছুটির দরকার। উইন্টার ভ্যাকেশন লাগবে স্যার। এতদিনের লম্বা ভ্যাকেশনে আছে, আবার ভ্যাকেশন কিসের? ক্লাস তো বন্ধ হচ্ছে স্যার না ক্লাস স্যার। করতেছি তো স্যার, ক্লাস তো প্রতিদিন করতেছি 3 স্যার। ঘন্টা 45 মিনিট ক্লাস স্যার। এগুলা দেখলেও এমন যায় সারাদিনে ছুটি আর কই স্যার। ওই প্রতিদিন ক্লাস করো, 2 দিন করে ছুটি পাও না সপ্তাহে? স্যার ওগুলো তো স্যার পড়তে জায়গা, তার মধ্যে আবার স্যার ফার্স্ট সেমিস্টার স্যার, পড়ায়, মানে আমার তো ছুটিগুলোর মধ্যে স্যার ওই 2 দিনের মধ্যে ধরা মানে ফার্স্ট সেমিস্টার থাকে। তোমাদের ভ্যাকেশন আসতেছে, তোমাদের এই যে অ্যাসাইনমেন্ট দিব তো আজকে রাতে, ভ্যাকেশন আসতেছে। স্যার মানে কি স্যার অ্যাসাইনমেন্ট দিয়ে ক্লাস বন্ধ? জি না, অ্যাসাইনমেন্ট দিয়ে কিসের বন্ধ? কন্টিনিউয়াসলি পড়াশোনার উপরে থাকবে, নাহলে দেখবে মানসিকভাবে দুর্বল হয়ে যাবে। স্যার অ্যাসাইনমেন্ট করতে করতে ক্লাসের পড়াগুলো করা যায় না স্যার। আসলে স্যার স্যার এটা ঠিক স্যার। অ্যাসাইনমেন্ট তো এমন ভাবে দিবে স্যার মাঝখানে স্যার 10-15 দিন স্যার ছুটি দিলে স্যার ভালো হতো স্যার। ওগুলা আমরা বলে লাভ নাই। 10 এই বছর দিন না, ছুটি তোমাদের দেন 1 মাস ছুটি দিলে তোমরা পরের দিন এসে বলবে স্যার আরেকদিন ছুটি দিলে ভালো হতো। আমরা স্টুডেন্ট আসলাম জীবনে। জি স্যার, জেনারেশন বাই জেনারেশন এটা হয়ে ওই যে 4 মাস টানা যে 4-5 মাস ছুটি কাটাইছো ওগুলো ভুলে গেছো? স্যার কই 4-5 মাস স্যার। যে প্যান্ডেমিকের সময় যখন ক্লাস শেষ হইতো না, স্যার রোজা থেকে ক্লাস শুরু স্যার। হয়েছে। রোজা থেকে ক্লাস শুরু হয়েছে আর ওই সময় তোমরা তো কি স্যার শুধু ক্লাস করছো নাকি? তোমরা তো শুধু ক্লাসে আসো না। না স্যার আমরা এটার স্যার উত্তর দাও। আমরা ক্লাস করছি স্যার। তোমরা করছো, সবাই কি করছে নাকি? স্যার যাদের স্যার আমাদের মানে ছুটি লাগবে, আমরা যারা স্যার রেগুলার ক্লাস করি স্যার। তোমরা সেলফ হ্যাঁ ভ্যাকেশন। স্যার, যারা রেগুলার করে তাদের লাগবে স্যার। বুঝছি, আমি বাদ দাও। পরীক্ষা আসতেছে সামনে, এই যে দেখবা যে ফেব্রুয়ারিতে সব খুলে দিলে তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিছে। তোমাদের কোশ্চেন টোশ্চেন সব রেডি করে লেছে ঢাকা ইউনিভার্সিটি। খালি বলছে যে খালি আচ্ছা। গভর্নমেন্ট খুলে দিলেই পরীক্ষা ডেট দিয়ে দিবে, এবং খুব দ্রুত 4th ইয়ারের আর পরীক্ষা খুলবে না স্যার। স্যার অনলাইনে করোনা তো স্যার ফেব্রুয়ারিতে যাব না স্যার। আর অনলাইনে নিলে ভালো হইতো, সবকিছু অনলাইন পরীক্ষা নেয় সামনে। অনলাইনে পরীক্ষাটা নিলে তোমরা যা অনেস্ট, স্যার তোমরা যা অনেস্ট আসলে সামনে তোমাদের নিলে স্যার মান স্যার জাহাঙ্গীরনগর অটো পাস দিয়ে দিতেছে, আমাদের অটো পাস দিলে ভালো হতো। স্যার এইভাবে স্যার অনেক কষ্ট হয়ে যাবে স্যার। তারপরে ইন্ডাস্ট্রিতে যা বলবো আমরা তো অটো পাস, আমরা ফার্স্ট মেশিন সেমিস্টার স্যার কিছুই পড়া হয়নি।
বাদ দাও, এখন পড়াশোনা করো। এইটার কি হবে বলো? স্যার যদি পরীক্ষা হয় স্যার অন ক্যাম্পাসে নাহলে তো আমরা শেষ স্যার। অন ক্যাম্পাস অনলাইনে ক্লাস হচ্ছে আর অফ ক্যাম্পাস পরীক্ষা বিশ্বাসী না। এই একটা অটো পাস দিয়ে দিলে পরের বছর থেকে ভালো করে পড়ালেখা করতে হবে। জি স্যার। ওই যে বলে না নেড়া বেলতলা একবার যে শোনো, সবাই পৃথিবীতে মিথ্যা কথা 3টা, ঠিক আছে? পৃথিবীতে মিথ্যা কথা হচ্ছে 3টা। একটা হলো যে কি, এটা কি হবে বলো? এই যারা জিজ্ঞেস করবে সে উত্তর দিবা। তোমরা ভ্যাকেশন কাটাচ্ছ, আমরা তো ছুটি নিয়েও রেহাই পাই না। আমরা তো ছুটি নিয়ে ছুটির দিনে বসে বসে ক্লাস নিয়ে লাগে। তো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। বলো এটার অ্যানসার কি? জি স্যার, আপনার কষ্ট শুনতে পাচ্ছি আমরা। কি হলো বলো না কেন? অ্যানসার কোড কি হবে? কি হবে? কয়টা উত্তর হবে বলো? কি বুঝতে পারতেছো না? এখানে নিউক্লিওফাইল বানাবে কে কে বলো তো? স্যার এখানে তো দুইটাই নিউট্রোফাইল মানে নিউক্লিওফাইল বানাবে। তার মানে দুইটা নিউক্লিওফাইল বানাবে, রাইট? তাহলে আমি প্রথমটার কথা চিন্তা করি স্যার, CH2CHO মাইনাস প্লাস মাইনাস। স্যার এই মাইনাসটা একবার এর কাছে যাবে, একবার এর কাছে যাবে, তাহলে দুইটা উৎপাদ পাইলাম নাকি? জি স্যার। আচ্ছা স্যার, এবার যখন আবার ওইটা বানাবে COCH3, তাহলে এটা একবার এর কাছে যাবে, একবার যাবে কি এর কাছে, তাহলে কটা পেলাম? আরো দুইটা, মোট কটা পাবো স্যার? চারটা। চারটা। এটা নিজের নিজের একটু করবেন, চারটা পাওয়া যাবে স্যার। কি পারা যাবে? জি স্যার। পারা গেলে তো ভালোই, চারটা পাওয়া গেল। এখন পয়েন্ট হচ্ছে স্যার, আমরা কিন্তু শুরুতে যোগাযোগের অ্যালডোল কন্ডেনসেশন বলছি শুধু, তাই না? জি স্যার। এখন যৌগটা কি সবসময় অ্যালডোলই হচ্ছে? এটা কি অ্যালডোল? এখানে কি বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড পাইছেন না বিটা হাইড্রোক্সি কিটোন পাইছেন? স্যার এখানে তো কিটোন পাইছি। এই যেটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটাও আলফা কার্বন, এটা গামা কার্বন, এটা গামা কার্বন। তো বিটা হাইড্রোক্সি অ্যালডিহাইড মানে কিটোন পাইছেন, কিটোন পাইছেন। তার মানে যখন আপনি কিটোনের সাথে বিক্রিয়া করছেন তখন বিটা হাইড্রোক্সি কিটোন পাইছেন। আবার আপনি যখন অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া করছেন তখন আপনি অ্যালডোল পাইছেন। কিন্তু আপনি যখন এই জায়গায় চিন্তা করতেছেন যে দেখেন একটা অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইড, তখন আপনি অ্যালডোল পাইছেন। কিন্তু আপনি যখন এখানে ওই কিটোনের সাথে অ্যালডিহাইড কিনেছিলেন, আমি যেটা দেখালাম একটু আগে, যে CH3 COCH3 প্লাস CH3CHO, অ্যালডিহাইডের সাথে যখন আপনি এবার কিটোন নিয়েছেন, তাহলে আপনি কিছু পাবেন অ্যালডোল, কিছু পাবেন কি কিটোন বিশিষ্ট যৌগ নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আসলে অ্যালডোল কখন পাওয়া যাবে? যখন হচ্ছে পিওর অ্যালডিহাইড শুধুমাত্র বিক্রিয়া করবে তখন। আর কিটোন বিশিষ্টটা পাওয়া যাবে যখন ক্রস অ্যালডোল করবেন আপনি। কি বলছি বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তো এই যে অ্যালডোল কন্ডেনসেশনের নামটা, এটা কিন্তু শুরুতে হচ্ছে অ্যালডিহাইড থেকেই, আসলে অ্যালডিহাইড এবং অ্যালকোহল থেকে হচ্ছে। বাট পরবর্তীতে দেখা গেল যে ক্রস করেও কিছু ভিন্ন ভিন্ন প্রোডাক্ট পাওয়া যায় একই মেকানিজমে, এবং একই প্রোডাক্ট টাইপের প্রোডাক্ট পাওয়া যায়। দ্যাট ইজ তখন নামটা চেঞ্জ করা হলো না, নামটা এরকমই রাখলো, বাট বলে দিল শুধু ক্রস অ্যালডোল। কি কিছুটা হলো বোঝা গেল না নাকি? জি স্যার। এখন কথা হচ্ছে অ্যালডোল কন্ডেনসেশন পড়ছেন, আসলে এই অ্যালডোল কন্ডেনসেশন বিক্রিয়াটা কি? ভিন্ন কোনো বিক্রিয়া ছিল না, নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া ছিল। এক ধরনের নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া ছিল না? নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া আবারও যদি আপনাদেরকে একটু দেখাই, যে সেটা ছিল যে R/H C ডাবল বন্ড O, R/H, তার সাথে একটা নিউক্লিওফাইল যদি আসে তার সাথে একটা A থাকবে, এটা মাইনাস এটা প্লাস হবে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা পাইছিলাম R/H C, হ্যাঁ, OA, এখানে R/H, এখানে ছিল NU। তাহলে এই ঘটনাটাই ঘটছে না আসলে প্রত্যেকটা ক্ষেত্রে? দেখেন তো, এই যে এটা নেগেটিভ অংশ, এটা পজিটিভ অংশ, তাহলে এটা এক ধরনের নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া না? জি স্যার। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এইটা নিউক্লিওফিলিক যৌথ বিক্রিয়া দিবে কিনা, যে HCH এটা অ্যালডোল, শুধু এইটা দিবে কিনা, তার সাথে অন্য কিছু একটা রাখলে সেটা হিসাব করে, আগে বলেন এটা দিবে কিনা? এটা কি অ্যালডোল দিবে? না
স্যার, শুধু এটা তো অ্যালডল শুধু এটা দেওয়ার Relaxation ক্যাপাবিলিটি নাই, কজ তার মধ্যে আলফা কার্বন হাইড্রোজেন নাই, তাহলে এটা দিবে না। আচ্ছা আমি যদি বলি এখন যে HCHO প্লাস CH3CHO, জি স্যার এটা দিবেন। অবশ্যই দিবে। আচ্ছা এখন আমি যদি এটা লিখি, ধরেন HCHO এটা দিবে কিনা? সেটা কি লিখছেন স্যার, এটা বুঝতেছি না স্যার লাস্টেরটা। এটা দিবে কিনা বলেন তো? না স্যার এটা দিবে না লাস্টেরটা। এটারও আলফা কার্বন হাইড্রোজেন নেই, মানে আলফা কার্বন নিয়ে হাইড্রোজেন আসবে কোথা থেকে? আর আচ্ছা, এর স্যার, আলফা কার্বন আছে, বাট আলফা কার্বন হাইড্রোজেনের জায়গায় হাইড্রোজেন না, ক্লোরিন আছে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার শেষেরটা বুঝি না, একটু বলেন। আর মানে একটু যদি এটাকে একটু তুমি ভাঙো, আমি পরের পেজে একটু ভেঙে দেখাই। কার্বন, ক্লোরিন, 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 CHO, আর তার সাথে আরেকটা কি ছিল? HCHO, তাহলে HCHO। তো এর তো আলফা কার্বনই নেই, আলফা হাইড্রোজেন আসার প্রশ্নই আসে না, এটা তো দিবেই না বিক্রিয়া। এখন এর সাথে যদি আমি এখানে এই যে এই জিনিসটা রাখছি, এই জিনিসটা দেখো যে কার্বন যে আলফা কার্বন, আলফা কার্বনে কোনো হাইড্রোজেন কিন্তু নাই, তিনটাই ক্লোরিন, তাহলে এটাও তো আমার নিউক্লিওফিল তৈরি করবে না। আসলে নিউক্লিওফিল তৈরি করার জন্য কি জি স্যার এটাও করবে না, ওইটাও নিউক্লিওফিল তৈরি করার জন্য অবভিয়াসলি আলফা কার্বন হাইড্রোজেন দরকার। আসলে কেন আলফা কার্বন হাইড্রোজেন বলছে? কারণ নিউক্লিওফিলটা তৈরি হয় কিভাবে, যে ক্ষারটা এসে নিউক্লিওফিল বানায়, বাট আমরা তো এখানে ব্যাপারটা এক লাইনে লিখে ফেলছি থেকে ক্ষারের ব্যাপারটাকে আমরা উজ্জ্বল রাখছি, তাই না? জি স্যার। ওকে, তো এই গেল ঘটনা। তাহলে এইটা বিক্রিয়া দিবে না, তাহলে আপনারা বুঝতে পারছেন? কারণ এটা বিক্রিয়া দিবে না, অ্যালডোল দিবে না। তাহলে অ্যালডোল না দিলে কি দিবে? এটা হচ্ছে ক্যানিজারও বিক্রিয়া দিবে, সেটা আমরা পরের ক্লাসে নেক্সট ক্লাসে দেখবো। আজকে এতটুকু বন্ধু রইলো। মানে স্যার শেষেরটা হলো আলফা কার্বনও নাই, আর তার সাথে আমার আলফা কার্বন আরেকটাতে থাকলেও ওইটাতে হাইড্রোজেন নাই, এই জন্য কি? হ্যাঁ এক্স্যাক্টলি, আলফা কার্বন না থাকলেও হাইড্রোজেন নেই, তবে আবার হাইড্রোজেন থাকলে কিন্তু আবার হতো। কি বলছো বুঝছেন? জি স্যার বুঝছি।